পাশ হয়ে যায় মাঝে রাখে। সাজেশন এমসিকিউ সাজেশন করবেন 20 মার্কসের জন্য। ওপেন করছেন, স্টার্ট করছেন। এই রিমোট কই এটা কি? সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এই সূত্রটা লেখো। আমাদের নাম কি? অগ্রগতি করি, ভুলে যাই তখন।
সূত্রটা কি? পাই 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 বলে গেছো হুম? পাই সিম্বল দেওয়া হয়েছে তো ওগুলো প্রত্যেকটার মান আছে আলাদা মানে মান বলতে ওগুলো হচ্ছে ভেরিয়েবল হিসেবে দেওয়া হয়েছে বুঝছো লেখা কমপ্লিট জি স্যার Yes, sir. আমরা যেমন ওই যে a = প্লাস p লিখতাম না পরে কিন্তু আমরা ওটা কি করতাম ডেফিনেশন করতাম a সমান সমান অ্যাসেট এর লাইবিলিটিস Yes, sir. আমরা এই যে ইকুয়েশনটা দাঁড় করালাম এই কোন ইকুয়েশনে কি বোঝায় এটা একটু আমরা দেখি ঠিক আছে সর্বপ্রথম যেটা এটা দেখেন সেটা হলো FTR is the federal funds rate at quarter T কোয়ার্টার মানে তো বোঝেন বছরকে হচ্ছে কি ভাগ করা হচ্ছে না চার ভাগে। Yes, sir. চার ভাগে যদি ভাগ করা হয় তাহলে 12কে 4 ভাগে ভাগ করলে কত তিন মাস। 3 মাস করে আসে তো মানিটারি পলিসি সাধারণত 3 মাসের জন্য ডিটারমিনেশন করে ভাগ করা হয়ে থাকে ঠিক আছে তো এই টি মানে হচ্ছে কোন কোয়ার্টারের জন্য করতেছে সেই কোয়ার্টার যদি প্রথম 3 মাসের জন্য হয় তাহলে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড 3 মাসের জন্য হলে সেকেন্ড কোয়ার্টার থার্ড 3 মাসের জন্য হলে থার্ড কোয়ার্টার এইভাবে আসতেছে এখন এখানে কি বলা আছে দেখুন তাহলে FTR is equal to the federal funds rate in quarter T এটুকু লিখে দিন আপনারা ওই সূত্রের নিচে প্রত্যেকটা বলতে কি বুঝেন সেটা লিখুন স্যার এই FFRT ইজ ইকুয়াল টু কি ফেডারেল ফান্ডস রেট রাইট আর টি হচ্ছে কোয়ার্টার এটা হচ্ছে T denotes the quarter which quarter are you intended to determine the interest rate সবাই কমপ্লিট স্যার হয়েছে সবার না স্যার আচ্ছা পরের রেটটা দেখি পরেরটা কিন্তু রেট লং রান এখানে যেটা যাচ্ছে রেট লং রান এলআরটি এটা বোঝাচ্ছে হচ্ছে নিউট্রাল ফেডারেল ফান্ডস রেট তারপরে যেটা ছিল যে লং রান টার্মের জন্য রেট যেটা ইন্টারেস্ট রেট যেটা এটা বলতে বোঝাচ্ছে যে দ্য নিউট্রাল ফেডারেল ফান্ডস রেট ইন দ্য লং রান ব্র্যাকেটে অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন কতটুকু লিখে দিয়ে আর বলতে সবসময় সাধারণত রেটই বোঝায় আর এল আর বলতে লং টার্ম আর নিচে টি বলতে যে কোনো একটা কোয়ার্টারকে বোঝাচ্ছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসারে ইন্টারেস্ট রেটে আপনার রেটটা কত হবে এবং ইনফ্লেশন রেটটা কত হতে পারে জানি ক্যামেরা ঠিক আছে স্যার এই জায়গায় তুমি আমারই কাইটে দিছো দেখি আপনি বলছেন স্যার ফোকাস করতে শুধু এই দুইটা আচ্ছা ঠিক আছে আচ্ছা হলো এই পর্যন্ত পরেরটা হয়ে গেছে আমরা পরেরটা লিখি পরেরটা দেখি এখানে পাই সিম্বলটা তোমাদের পুরো কোর্সে লেখা কোর্সে জি, স্যার। এটা হচ্ছে ভেরিয়েবল তুমি পাই না লিখে অন্য যে কোনো সিম্বল ব্যবহার করতে পারো সমস্যা নেই আমরা আসলে এখানে পায়ের যে ভ্যালু ছিল না ভ্যালু নিয়ে কোনো কাজ করবো না তো এইখানে দেখুন পাই তো সম্পর্ক বৃত্ত সম্পর্কিত বৃত্তের সম্পর্কিত পরিসীমা Yes, sir. আচ্ছা যাই হোক পরে দেখুন এখানে পাই টি এটা হচ্ছে ইজ দ্য ফোর্থ কোয়ার্টার ইনফ্লেশন রেট ফোর্থ কোয়ার্টার ইনফ্লেশন রেট মানে হচ্ছে আমাদের বছরকে তো আমরা 4টা ভাগে ভাগ করতেছি এর যে কোনো একটা ভাগের ইনফ্লেশন রেটটা কত সেটা ঠিক আছে আমরা অঙ্ক করার সময় বিষয়গুলো আরো ভালোভাবে জানতে পারবো শুধু আপাতত প্রত্যেকটার এক্সপ্লানেশনগুলো কি এইটা আমরা আগে দেখি
হয়েছে এটা লেখা? জি স্যার। আচ্ছা, তারপরে ছিল দেখুন পাই স্টার যেটা আছে এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকস অবজেক্টিভ ফর ইনফ্লেশন। সেন্ট্রাল ব্যাংক অপটিমাম ইনফ্লেশন রেট কত বলতে পারেন কেউ সারা পৃথিবীর? প্রত্যেকটা জিনিসের একটা অপটিমাম রেট আছে না? অপটিমাম ইনফ্লেশন রেট কত বলতে পারেন কেউ? 5.6 এই 5% টা আমাদের ইনফ্লেশন না, কেউ মানে কাছাকাছি অনুমান করে তো অনেক কিছু বলে, আপনারা একটু অনুমান করেন তো। 18 তো অনেক বেশি। 18 মানে গত বছর যেটা দাম ছিল 100 টাকা, এই বছর 118 টাকা। 18% মানে এটা মানে কাছাকাছি যে কোনো 7% অনেক বেশি। আর কেউ 5% না, 5%। 3 এটা হচ্ছে 2%। অপটিমাম ইনফ্লেশন রেট বলতে সর্বপ্রথম অপটিমাম মানে তো বোঝেন, অপটিমাম মানে হচ্ছে সবচেয়ে বেশি সুষম ইনফ্লেশন রেট। এটা হচ্ছে দেখবেন পৃথিবীর জনসংখ্যা বাড়ছে না, প্রত্যেক দেশের চাহিদা বাড়তেছে না, এর সাথে সব কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যদি আপনি ইনফ্লেশনটাকে বাড়াতেই চান ন্যাচারালি 2% বাড়বে। এই জন্য এটাকে বলা হয় অপটিমাম ইনফ্লেশন রেট হচ্ছে 2%। আচ্ছা, তারপরে লাস্টে যেটা ছিল এটা হচ্ছে আমরা জিডিপি পড়ছি, মনে আছে সবার? জি স্যার। জিডিপি মানে হচ্ছে টোটাল প্রোডাকশন না? তাহলে এইখানে আমরা যেটা দেখবো দেখুন একেবারে লাস্টে যেটা ছিল ওয়াইটি ওয়াই পোটেনশিয়াল, যেটা এটা মেজার্স দ্য পার্সেন্টেজ ডিফারেন্স অফ জিডিপি ফ্রম ইটস পোটেনশিয়াল লেভেল। পোটেনশিয়াল মানে হচ্ছে এখানে আপনি কোনটাকে আসলে সম্ভাবনা বা এক্সপেক্টেড ধরতেছেন যে আমাদের দেশে the expected GDP will be as billion. This amount is called the potential GDP or expected GDP, and YT, that is the first variable, that means the actual GDP. মানে এটা হচ্ছে YT সমান সমান actual GDP এবং Y এটা potential, যেটা এটা হচ্ছে আমাদের expected GDP। এই দুটোর ভিতরে যে পার্সেন্টেজ চেঞ্জ আছে এটাকে আসলে আমরা হিসাব করব যে আসলে পার্সেন্টেজ কোনো চেঞ্জ আছে কিনা। আচ্ছা, ক্লিয়ার হলো সবার? স্যার। এক্সপ্লানেশন গুলো তো লেখা শেষ, কমপ্লিট না? স্যার। ওকে, এইবার আমরা একটু অঙ্কে চলে আসি। আমাদের প্রথম যেটা ছিল, আমি ভেরিয়েবলগুলোর মান বলতেছি, আপনারা ক্যালকুলেশন করে বের করবেন, ঠিক আছে? আমাদের প্রথম যে ভেরিয়েবল ছিল, আমাদের প্রথম ছিল না এইটা, তারপরে স্যার, প্রথমটা কি আর লিখছেন না পাই? পাই আর তাহলে পরেরগুলো কি পাই না আর? বুঝতে পারতেছেন? কাছাকাছি হয়ে গেছে, তাই তো? এবার বোঝা যায়? জি স্যার। সব হিসাব 2%। টু করার কারণ আছে, আমি বলতেছি, এক্সপ্লেন করি, তারপর বুঝতে পারবেন। বুঝে যাচ্ছে সবাই।
মানগুলো বসান তো, মানগুলো বসালে কত হয়? টাইপ হইছে? কত হইছে? ক্যালকুলেশন করেন। ফোন নাই, ফোনে তো ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটর আছে না সবার কাছে? Yes, sir. ফোন তো আছে সবার কাছে। फोर ফোনে তো ক্যালকুলেটর আছে। হ্যাঁ, ফোন আছে। फोर আচ্ছা, দেখেন তো আপনারা বিষয়টা বুঝছেন কিনা। আমাদের বিষয়টা হলো এখানে জাস্ট আমি ভেরিয়েবলগুলোর মান বসাই দিয়েছি। ভেরিয়েবলগুলো এবার যখন আমরা টোটাল একটা অঙ্ক করব, প্যাসেজ রিলেশন করছিলাম মনে আছে? সব কিছু লেখা থাকবে, সেখান থেকে যতটুকু দরকার ততটুকু বের করে নিতাম। এখন আমরা একটা অঙ্ক লিখি, তারপরে এই সূত্র অনুপাতে সেটাকে সলভ করি। ঠিক আছে? এটার কারণ হচ্ছে মানে এই যে আমরা 4% লিখলাম, এটা ক্যালকুলেশন করছেন সবাই? এক মিনিট স্যার। কমপ্লিট? স্যার 4 হইছে। 4%? জি স্যার। জি, ঠিক আছে। जीरो হয়েছে সবার? হয়েছে? ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেশন করে? 4%। ফোন নাই? ফোন আছে? ফোনে ক্যালকুলেটর নাই? ক্যালকুলেটর তো লাগে না, ফার্স্টের দুইটা প্লাস করলে হয়ে যাচ্ছে, পরের দুইটা জিরো। ক্যালকুলেটর বিষয় কি অনেকে দেখেই ভয় পেয়ে যাবে, বুঝতে পারেন না? কমপ্লিট? এটা কি বের করলাম বলতে পারেন? এই যে টোটাল কত পার্সেন্ট আসছে? 4%। 4%। এই 4% কি কেউ বলতে পারবেন? Optimum rate. অপটিমাম কিসের রেট? আমরা কি করতেছি? Sir, monetary rate determination. মানিটারি রেট ডিটারমিনেশন। তার মানে এইখানে এই 4% টা তাহলে কি বলুন তো? Monetary rate. মানিটারি রেট তার মানে হচ্ছে ব্যাংক রেট যেটা। ব্যাংক রেটে কি ব্যাংক ওই রেটে সবার কাছ থেকে কি করবে? ঋণ দিবে না? তাহলে সেটা কত পার্সেন্ট? 4%। আমরা এর আগে করতাম, দেখতাম না যে আসলে বিভিন্ন সময় যদি কি হইতো অর্থনৈতিক অবস্থা খারাপ Increase, হইতো, decrease যে করছিলাম। হ্যাঁ সেটা হইতো। তাহলে দেখেন আমাদের এখানে অ্যামাউন্টটা দেওয়া ছিল কি? সর্বপ্রথম দেওয়া ছিল হলো যেটা হলো লং রান আপনার কোয়ার্টারের জন্য ইনফ্লেশন ব্যাংক রেট যেটা, এটা আমাদের আগে ছিল কত পার্সেন্ট দেখেন? 2%। এটা হচ্ছে দেখুন পাই টি বলতে এটা কি লেখা ছিল? 4 quarter inflation rate. ইনফ্লেশন রেট যখন ছিল আমাদের 2% এবং ওই সময় দেখেন আমাদের এই পরেরটা কি ছিল দেখেন তো? Central bank objective inflation. আর আমাদের ইনফ্লেশন রেট সম্ভবত আমরা 2%ই ধরছিলাম এক্সপেক্টেড যেটা, যে আসলে ইনফ্লেশন হয়তো এতটুকু বাড়তে পারে। এক্সিস্টিং ইনফ্লেশন রেট আছে দেখেন 2% আর আমাদের ইনফ্লেশন হয়তো বাড়তে পারে 2%। আর এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের ব্যাংক রেট ছিল 2%। ব্যাংক রেট মানে কি? ব্যাংক যে হারে সকলকে ঋণ দিবে সেটা ছিল 2%। এই সকল অবস্থা যদি এক্সিস্টিং এটা থাকে এবং এটা ছিল হলো অ্যাকচুয়াল জিডিপি আর এটা ছিল হলো পোটেনশিয়াল জিডিপি মানে এক্সপেক্টেড জিডিপি। আমরা ধরলাম অ্যাকচুয়াল ছিল যা, আমরা পোটেনশিয়ালটি হুবহু তাই পাইছি। মানে আমাদের এক্সপেক্টেড ছিল হলো আমরা এই বছর 100 টাকার পণ্য উৎপাদন করব। বছর শেষে দেখা গেল ঠিকই আমরা ঠিক 100 টাকার পণ্য উৎপাদন করছি। তার মানে পোটেনশিয়াল বা এক্সপেক্টেড এবং অ্যাকচুয়ালটা সেম হয়েছে। তাহলে দেখবেন এখানে কি হচ্ছে 100 থেকে 100 বাদ দিলে আমাদের জিরো, মানে কোনো পার্থক্য নাই। তাহলে এই বিষয়ের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে টোটালি আমাদের অর্থনীতিটাকে কি করতেছে? রিফ্লেক্ট করতেছে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে অর্থনৈতিক অবস্থা যদি আমাদের এরকম থাকে এবং প্রত্যেকটা মান দিস ইজ হাইপোথেটিক্যাল অ্যামাউন্ট, এই হাইপোথেটিক্যাল মানগুলো যদি এরকম হয়
তাহলে আমাদের ব্যাংক রেট কত হবে 4%। আমরা দেখি না যে ব্যাংক রেট ডিটারমিনেশন করতে হয়। আমরা জানি যে ব্যাংক রেট যখন কি হয়, যে অবস্থা খারাপ থাকে বা যখন প্রোডাকশন থাকছে না, তখন আমরা কি করি, ব্যাংক রেটটা কমিয়ে দিই যাতে প্রোডাকশন ফ্লোটা বেড়ে যায়। কিন্তু এই ব্যাংক রেটটা আসলে কত পার্সেন্ট হবে, এটা তো একটা কথা, যে ব্যাংক রেট কি আমার ইচ্ছা মতো 10%, 15%, 20% এটা বাড়িয়ে দিব, নাকি এটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ আছে। এটা দেখবেন বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতিতে এটাকে নির্ধারণ করে। তো সব পদ্ধতি ব্যবহার করলেই কাছাকাছি হয়তো বা 2-1 অ্যাভারেজ কম করতে পারে। তবে এই পদ্ধতি যেটা আছে এটাই বেশিরভাগ সেন্ট্রাল ব্যাংকগুলো ব্যবহার করে। এটাকে টেইলর অ্যাপ্রোচ বলে। এই ডিটেলসটা আমরা কয়েকটা অঙ্ক করি, তারপরে দেখতে পারি। এখানে আছে দ্য টেইলর রুল। এটা হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে টেইলর রুল, সেই অনুপাতে এটাকে ইউজ করা হয়। যিনি এই সূত্রটা আবিষ্কার করছিলেন তিনি হচ্ছে জন টেইলর, এবং তিনি আসলে এটাকে দেখিয়েছেন যে কিভাবে এই কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কতটুকু ইনফ্লেশন ধরা যায়। এবার আমরা একটা অঙ্ক নিই। এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার। বুঝতে পারছেন না? তাহলে এবার আমরা একটা অঙ্ক লিখি, সবাই খাতাগুলো বের করো। এই জায়গায় আপনার কাছে মার্কার আছে? এই লেখা কি বোঝা যাচ্ছে? লেখা তো জি স্যার। একটু বড় করলে ভালো হবে। কি ফ্রন্ট সাইজ বড় করতে হবে? ফন্ট সাইজ বড় করতে হবে স্যার, টাইমস 0 হবে। আচ্ছা, এরপরে সাপোজ দ্রুত লিখে ফেলেন সবাই। স্যার কপিটা সরাতে হবে। কম্পিউটার এটা ল্যাপটপটা একটু নামা যাচ্ছে। আপনি এখানে এসে বসুন। আচ্ছা স্যার, দেখা যায়। লিখতে পারছেন সবাই? দেখুন, পেছনে লেখা বসুন। সামনের গুলো দেখা যাবে এখন দেখা যাচ্ছে। দেখা যায় এই ফোনে কি ক্লিয়ার আছে? দেখেন তো। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার আছে? আরে স্যার ব্রাইটনেস বাড়াই নেব যদি কমপ্লিট সবার? জি স্যার। একটু দ্রুত লেখেন। শেষ। কমপ্লিট? Yes, sir. আচ্ছা, সবার হয়েছে লেখা? Yes, sir. হয়নি? হয়েছে? Yes, sir. যাদের হয়নি পাশ থেকে দেখেন।
ব্যাংক রেট ফার্স্ট কোয়ার্টার 6%। ব্যাংক রেট বা ফান্ডস রেট একই কথা, বুঝতে পারছেন? হয়ে গেছে সবার? Yes, sir. বুঝতে পারছেন? ক্যালকুলেশনটা করে ফেলেন, ক্যালকুলেশন করে ফেলেন। যোগ বিয়োগ করে ফেলেন। বুঝছে সবার? বুঝেছেন? ক্যালকুলেটর আছে না? যোগ বিয়োগ করে ফেলেন, দেখেন কত পার্সেন্ট আসে। এখান থেকে একটু পরীক্ষায় ম্যাথ থাকবে। কত মার্ক স্যার? কোশ্চেনে লিখতে পারবেন। এটা হচ্ছে ম্যাথ 2, আগে যেটা ছিল কাইফ এসেছে। কত আসে পার্সেন্টেজ? অঙ্ক লেখা আছে না সবার? অঙ্ক লেখা কমপ্লিট? স্যার 15.4%।
আচ্ছা আমাদের অ্যাকচুয়াল জিডিপি কত ছিল দেখেন তো? স্যার একটা ছিল 104 বিলিয়ন 104 বিলিয়ন আর আমাদের এক্সপেক্টেড 98 98 তার মানে অ্যাকচুয়াল কত পার্সেন্ট বাড়ছে দেখো 6%. 104 ডিভাইডেড বাই 98 তার মানে হচ্ছে আপনার আমাদের অ্যাকচুয়াল জিডিপি হচ্ছে 106% আর এটা হচ্ছে কত পার্সেন্ট? স্যার কত আছে দেখেন স্যার 104 বিলিয়ন আছে তো স্যার ও 15.4% ডিভাইডেড বাই 98 ঠিকই তো আছে কত হয় আপনার কত আসছে? স্যার আমরা আসছি 15.4%। 15.4%। আচ্ছা পার্সেন্টেজ বের করেন না হ্যাঁ অ্যাকচুয়াল কত হবে? ও আচ্ছা আপনি 104% বের করতে পারবেন না স্যার? হ্যাঁ এটা তো পার্সেন্ট করবেন আপনি কি করছেন? আমরা তো আমি স্যার একটু সরাসরি স্যার। সরাসরি আসলে হবে আমরা ওখানে লিখছি না লেখছেন তো স্যার। আমরা এক্সপ্লানেশন কি লিখছি দা পার্সেন্টেজ চেঞ্জেস বুঝেন নাই আমাদের তো জিডিপি পার্সেন্টেজ অনুযায়ী কাজ করতে হবে স্যার এখানে কাজটা কেমন? এখানে কাজটা কিভাবে করবে দেখেন আমাদের জিডিপি কত 104 এটা হচ্ছে অ্যাকচুয়াল আর এক্সপেক্টেড কত 98 98 তাহলে পার্সেন্টেজ কত আসে 104 ডিভাইডেড বাই 98 করলে 106 মানে 1.061 তারপরে অনেক কিছু থাকে এটাকে কি করতে হবে 100 তে গুণ করতে হবে পার্সেন্টেজ করলে 100 তে গুণ করতে হবে না জি স্যার তাহলে 106 তারপরে আরো কিছু থাকে আচ্ছা ওটা বাদ স্যার 106 122 তারপরে 1 2 যা থাকে আমরা ওগুলোর দরকার নেই 5 এর উপর থাকলে তাহলে 100 করে নিয়ে আসবো। 98 বিলিয়নটা কিভাবে লিখবো? ঠিক আছে তাহলে দাঁড়ান তাহলে দেখুন এখানে 106 আর এখানে হচ্ছে 100 ওকে 96. স্যার এখানে 100 হবে কেন স্যার? কোথায় ওই যে ওই যে- এক্সপেক্টেড যেটা সবসময় 100 ধরতে হয় ও এক্সপেক্টেড যেটা এটা সবসময় 100 ধরতে হয় ঠিক আছে আচ্ছা এবার কি প্রশ্ন করলেন জানো আচ্ছা আমাদের এখানে পার্সেন্টেজ ধরছে পার্সেন্টেজ মানে হচ্ছে দেখুন না আমাদের দুইটা জিডিপির ভিতরে পার্সেন্টেজ করতে হবে যে কোন জিডিপি কত পরিমাণ বাড়বে ঠিক আছে একটা জিনিস দেখুন আমাদের অ্যাকচুয়াল জিডিপি কত 104 বিলিয়ন আমরা আশা করেছিলাম আমাদের কত বিলিয়ন হবে 58 বিলিয়ন তার মানে দেখুন আমাদের প্রত্যাশা থেকে প্রাপ্তি বেশি হয়েছে না কম হয়েছে বেশি হয়েছে বেশি হয়েছে তো যখন আমরা পার্সেন্টেজ বের করব তখন এটার পার্সেন্টেজ বের করব এই অনুপাতে বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালের পার্সেন্টেজ বের করব এক্সপেক্টেড অনুপাতে তার মানে দেখুন আমাদের 104 এটাকে ভাগ দিব এক্সপেক্টেড দিয়ে তাহলে কত হয় দেখেন তো 1.06 এরকম আসে তাই না এখন এটাকে আমাদের কি করতে হবে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে আমরা যখন কোনো জিনিস পার্সেন্টেজে কনভার্ট করি তখন ওকে 100 দিয়ে গুণ করি সুতরাং এই 100 দিয়ে যদি আমরা গুণ করি গুণ 100 তাহলে কত আসবে 106 দশমিক এখানে 1 এরকম আর কিছু আছে আমরা ওই যে 106 পর্যন্তই রাখবো স্যার এখনো 15.4 আগে আসতেছে। আপনি তো ক্যালকুলেশন রেশিওর কথা করছেন সায়েন্সের কত আছে? আচ্ছা 1504ই আসুক কিন্তু এই স্যার আমার 15.4 আসছে ওকে আচ্ছা হইছে এটা আমার 14.8 আছে. আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার জি স্যার। আচ্ছা এবার পরে একটু ক্যালকুলেশন তো করতে পারবেন আপনারা করবেন স্যার। প্রথমটার মান কি ছিল 5% স্যার। 5%. 5% 6% প্রথমটা কি ছিল আমাদের এক্সিস্টিং ইনফ্লেশন নাকি কোনটা স্যার রেট। প্রথম এক্সিস্টিং ব্যাংক রেট জি স্যার। আমাদের এক্সিস্টিং ব্যাংক রেট হচ্ছে 6% এর সাথে সাথে আমরা কি করব দেখুন তো তারপরে এক্সিস্টিং ইনফ্লেশন রেট কত 5.6 5.6% এর সাথে সাথে হাফ আমাদের দেখুন তো আবার inflation rate, sir. 5.6% এক্সপেক্টেড কত 4%। 4% প্লাস 106%। এখানে কত আসে স্যার 106 মাইনাস 100 6 আসে না শুধু 6. এবার দেখুন স্যার মাইনাস 100 হবে না স্যার মাইনাস 100 ওই যে এখানে কিন্তু তো মাইনাস করে ফেলছে অলরেডি 106 থেকে 100 মাইনাস 106 থেকে 100 বাদ দিলে প্লাস থাকে না মাইনাস থাকে বুঝতে পারছি প্লাস থাকে স্যার প্লাস. আচ্ছা তাহলে দেখুন তো কত হয়
15.4%. এই দুটো যোগ করলে 11.6 5 আর 6 কত 11 না? ইয়েস স্যার 11.6%। এই পাশের দিকে কত থাকতেছে? এই পাশে 1.6. 1.6 এর হাফ করলে কত থাকে? 15.9%. 5.6 minus 4 1.6% 6.8 0.08 তাই তো? ইয়েস স্যার আর হচ্ছে এখানে কত ছিল? পার্সেন্টেজ বাদ করি। 6 হাফ পার্সেন্ট কত হয়? 3%। আচ্ছা যোগ করে তো কত হয়ে গেল তাহলে? 11, 14, 15 স্যার। 11 আর 3 14 আর 6 1.4 তাহলে 15 স্যার। 15.4 না? জি স্যার। মিলছে দেখেন তো? জি স্যার। হয়েছে? দেখেন ক্যালকুলেশনে ভুল আছে নাকি? ভুল থাকতে পারে। না স্যার। এটা কি বলুন তো যে 15.4টা? এটা স্যার মনিটর রেট। স্যার মাঝখানেরটা 1.3 হবে না টোটালে? 5.6 minus 4 হচ্ছে 2.6 কোনটা? মাঝখানেরটা। এটা? পরেরটা এটা 5.6 minus 4 হচ্ছে 2.6, ওটার হাফ 2.6 না 1.3। 1.6। 1.6 না? 4 আর ও 5 আচ্ছা। 5 1.6 এর অর্ধেক যদি আমরা করি তাহলে 0.8। জি স্যার। এই হচ্ছে আমাদের 15.4 যেটা এটা হচ্ছে আমাদের মনিটর রেট। মানিটারি ব্যাংক রেট। তার মানে ব্যাংকে এখন কত মানে রেট কত করতে এখন 6% চলতেছে স্যার, এটা বেড়ে 15.4 6% কোথায় ব্যাংক রেট এখন কত? শুধু 6% স্যার। ও হ্যাঁ ব্যাংক রেট হচ্ছে এখন শুধু 6%। তাহলে আমাদের অর্থনীতির অবস্থা যদি ঠিক করতে হয় তাহলে আমাদের ব্যাংক রেট কত বানাইতে হবে? 15.4 15.4 যদি আমরা করি তখন কি ব্যাংক রেট বাড়াই দিচ্ছি না? বাড়াই দিচ্ছি স্যার। তাহলে কি হবে ব্যাংক রেট বাড়াই দিলে মানুষের হাতে কি টাকা যাবে নাকি আসবে? যাবে স্যার আমরা যখন ব্যাংক রেট বাড়াই দিব টম কমবে স্যার। তখন কি হবে মানুষকে লোন নিতে চাইবে? না না স্যার। চাইবে? সে লোন দিতে চাইবে। তখন সে কি করবে সেন্ট্রাল ব্যাংকে টাকা জমা রাখতে চাইবে যে এদের কাছে যদি আমরা টাকা রাখি তাহলে তো বেশি ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে তখন যদি আমরা 15.4 এটা হচ্ছে অপটিমাম রেট, এই রেটটা ধরলে অর্থনীতিটা অনেক বেশি খারাপের দিকেও যাবে না বেশি ভালো দিকেও মানে মিনিমাম একটা রেটে থাকবে। আচ্ছা এই আপনারা টুলসের এটা সবাই ইয়েস স্যার কমপ্লিট? ইয়েস স্যার ওকে ইনফ্লেশনের বিপরীত শব্দ কোনটা বলতে পারেন কেউ? এই ইনফ্লেশনের বিপরীত শব্দ কোনটা? ডিফ্লেশন। ঠিক আছে ডিফ্লেশন কে বললেন? ঠিক আছে ইনফ্লেশন যেমন ইনফ্লেশন হচ্ছে পজিটিভ যে পার্সেন্টেজটা এটা হচ্ছে ইনফ্লেশন, আর এই পার্সেন্টেজটা যখন নেগেটিভে চলে যাবে সেটা হচ্ছে ডিফ্লেশন। আমরা একটা চিত্র দেখি তারপরে ওখানে যাচ্ছি কারণ আমাদের অঙ্কগুলো মাঝে মাঝে ডিফ্লেশনের দিকেও চলে যাবে। ঠিক আছে তো ডিফ্লেশনের ডেফিনেশনটা আমরা দেখি তারপরে অঙ্কে আসি। স্যার বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক রেটটা কত? বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক রেট মেবি 7% অথবা সিঙ্গেল ডিজিটে। 6+6 বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যান দেখেন দেওয়া আছে। 6% বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে একেবারে নিচে দেওয়া আছে মানিটারি রেটে ঢোকেন ওখানে পেয়ে যাবেন। এটা কি হবে নাকি? আরাম কথা বলিছে এই যে আরাম কথা বলি আবার এই কথা 10 লাখ টাকা ঘুষ দিল ধরা। আমাদের আচ্ছা বোর্ড দেখতে পাচ্ছেন? জি ইয়েস স্যার এই মনে করেন যে পৃথিবীতে যত সেন্ট্রাল ব্যাংকগুলো আছে তারা যে পলিসিগুলো ব্যবহার করে এই পলিসিগুলো ব্যবহার করে। এখানে বাংলাদেশ ব্যাংকেও কি এটাই? বাংলাদেশ ব্যাংকে টোটালি রেট বের করার সূত্র হচ্ছে এইগুলো। ঠিক আছে এখানে কেউ যদি মনে করেন যে নতুন করে কোনো অর্থনৈতিক ভালো কোনো ভেরিয়েবল আবিষ্কার করতে পারে সে সেই অনুপাতে সামঞ্জস্য করে করবে, তবে সাধারণত সবচেয়ে বেশি এই ফার্স্ট রেট যেটা এটা ব্যবহার করা হয়। এছাড়াও অন্যান্য রেটগুলো যে কেউ ব্যবহার করতে পারে, তবে আপনি যদি আসলে কি করেন যৌক্তিক অনুসারে কাজ করতে চান তাহলে এই রেটগুলোই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রিসার্চ করে আবিষ্কৃত, সেভাবে এগুলো ব্যবহার করা হচ্ছে। এর সাথে সাথে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে সেটা ডিফ্লেশন বিষয়টা কি। এক্সচেঞ্জ রেট কিভাবে ডিটারমাইন করে আপনারা কেউ জানেন? জি না স্যার। বলে তো এক্সচেঞ্জ রেটের সাথে ব্যাংক রেটের কোনো সম্পর্ক আছে কিনা ইনফ্লেশনে? আছে তো।
কিভাবে আছে? এটা যায় না স্যার, জানি আছে বা যতটুকু বুঝতেছি। আছে। চারটে বলি। আমেরিকা আছে আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল বলতে পারেন কেউ? কত সালে? 13 না 12 কত? 14 এরকম। স্যার 1910 এই না না স্যার, এটা 1914 স্যার। 14 আবার বোর্ডে তো লেখা আছে, আপনারা এটা দেখে কিছু বুঝেন না। স্যার 1914 স্যার, বলছি তো স্যার 1914। আচ্ছা, আমরা এটা আসলে বড় করা সম্ভব হচ্ছে না, এর চেয়ে বেশি একটু দেখার চেষ্টা করেন সবাই। দেখেন তো দেখা যাচ্ছে কিনা? 28 জুলাই 1914 দেখা যাচ্ছে? জ্যাকেট লাইট একটু জ্বালাবেন। সেকেন্ড 39 আর তৃতীয় Second হলো is 2021 আমাদের এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট যে রেটটা আমরা এখানে 0 ধরছি, ঠিক আছে? এখন দেখুন এটার উপরে যেটা হচ্ছে এটা ইনফ্লেশন রেট, এটার নিচে যেটা সেটা হচ্ছে Deflation. ইনফ্লেশন রেট। আমাদের এখানে অর্থনীতিতে কিছু কিছু সময় দেখেন ইনফ্লেশন অনেক বেশি বাড়ছে, আবার কিছু কিছু সময় ইনফ্লেশনটা যখন কমে গেছে মানে শূন্যের নিচে যখন চলে আসছে তখন হয়েছে কি যে মানুষের আসলে পণ্য কেনার কোনো চাহিদা নেই, তখন কি হয় ওই জিনিসের দাম কমে যায় না? এখন মনে করেন প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখুন এখানে ইনফ্লেশনটা কিভাবে বাড়ছে সবচেয়ে বেশি, দেখতে পাচ্ছেন ইনফ্লেশন রেটটা সবচেয়ে হাইয়েস্ট ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। তারপরে দেখেন এটা কিন্তু একটা সময় কি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু মানুষের অবস্থা যখন একটু খারাপ হয়েছে, এটা কিন্তু বিশেষ করে মার্কিন অবস্থা যেটা সেটাকে বোঝানো হচ্ছে। এখানে দেখেন এটা কিন্তু অনেক বেশি নেমে গেছে, কারণ যুদ্ধের পরে কিন্তু বিভিন্ন বিষয় থাকে সবকিছু করে, কারণ মনে করেন একটা দেশ যদি যুদ্ধে ক্ষতিগ্রস্ত নাও হয় একটা দেশে কিন্তু সবকিছু তৈরি হয় না। ওই দেশ দেখবে যে আপনার যুক্তরাষ্ট্র বা এদিকে যে দেশগুলো আছে এরা কিন্তু দেখবেন যে পোশাক শিল্পে বাংলাদেশের উপর অনেক বেশি নির্ভরশীল, কারণ এখানে খুব কম খরচে মানসম্মত পোশাকটা তৈরি করতে পারে, তো এখান থেকে নিতে পারে বা ইম্পোর্ট করতে পারে। তো সেদিক থেকে দেখুন যদি বাংলাদেশের সাথে মনে করেন তাদের যুদ্ধ নাও তৈরি হয় বা তাদের তো মনে করেন যে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু মনে করেন আমাদের দেশের সাথে কেউ যদি যুদ্ধ করে তাহলে কিন্তু আমাদের দেশের সাথে তাদের সংশ্লিষ্ট যে বিষয়টা সেটা কিন্তু কি হবে হ্যাম্পার্ড হবে। তো সেরকম দেখেন প্রথম বিশ্বযুদ্ধের পরে তখন একটা সময় ডিফ্লেশন রেটটা অনেক বেশি বেড়ে গেছিল, তখন কি হচ্ছে 1920 সালে যে মানুষজন তখন প্রোডাক্টের দাম অনেক কমে গেছে, এই রেটটা দেখেন তখন কিন্তু বাড়তেছে আস্তে আস্তে 1930 সালেও কিন্তু এটা ছিল। এটা হচ্ছে পরবর্তীতে গ্রেট ডিপ্রেশনের যে ফেজটা এটা হচ্ছে গ্রেট ডিপ্রেশন, এই পরবর্তীতে থার্ড যে রোটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার II দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবস্থা। এখানে দেখুন ইনফ্লেশন রেটটা কিন্তু অনেক বাড়ছে এবং একটা সময় ফল করে আবার বাড়ছে। এরপরে দেখুন এভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি 1950 সালের পর থেকে বা 55 সালের পর থেকে কিন্তু আর ইনফ্লেশনই নাই, এই ডিফ্লেশনই নাই। তার মানে মানুষের মানে কি মানুষের সংখ্যা বাড়ছে, এর সাথে সাথে আমাদের যে উৎপাদন ক্ষমতা সেটা কিন্তু কমছে। যেমন দেখবেন আমাদের যে ভূমি এটার পরিমাণ কিন্তু কনস্ট্যান্ট। এখন উৎপাদনটাকে যদি আমরা কি না করি অনেক বেশি বহুমুখী না করি তাহলে কিন্তু জনসংখ্যা যেভাবে বাড়তেছে সেভাবে কিন্তু আমরা এটা কি করতে পারবো না, সামাল দিতে পারবো না। তো সেইভাবে দেখুন আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে এই দিকের ইনফ্লেশন বা কখনো কিন্তু ডিফ্লেশনে আসে না, খুব কম হচ্ছে দেখুন এই সময়টায়, কিন্তু এই কারণে এটা কিন্তু বাড়ছে। তো এই যে অবস্থাটা এটা হচ্ছে ইনফ্লেশন, এই রেটের উপরে যখন যাবে এটা হচ্ছে অ্যানুয়াল ইনফ্লেশন, আর এটা নিচে যখন আসতেছে তখন হচ্ছে সেটা ডিফ্লেশন। ইনফ্লেশনে সাধারণত কি হয় কনস্ট্যান্ট ইনক্রিজ ইন প্রাইস, তাই না? এখানে সবচেয়ে ভালো ডেফিনেশন যেটা আছে দেখুন এটা হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম বা এটা হচ্ছে মার্কিন ব্যাংকের আসলে ওদের ডেফিনেশন। প্রথমে দেখুন আসলে ইনফ্লেশন বলতে কি বুঝিয়েছে, এই কথাটাকে একটু পড়ে দেখুন। ওভারঅল লেভেল অফ প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস ওয়াজ রাইজিং, মানে ইজ রাইজিং, এটা সবসময় বাড়বে, এটা হচ্ছে এমন একটা অবস্থা সেটা হচ্ছে ইনফ্লেশন নামে পরিচিত। একইভাবে ডিফ্লেশনের বিষয়টা আসলে অনেক রেয়ার, যেটা আসলে খুব বেশি সচরাচর দেখা যায় না, এটা হচ্ছে ডিফ্লেশন। Rare periods in which the overall level of prices was falling, এটা সবসময় কমতে থাকবে, এই ফিনোমিনাল known as deflation, এটা আসলে ডিফ্লেশন নামে পরিচিত। একটা বিষয় দেখবেন যে এটা কিন্তু খুব রেয়ার একটা কন্ডিশন, খুব কম বা সময় কি হয় প্রোডাক্টের দাম কমে যায়। তো ডিফ্লেশনটা আমরা বুঝতে পারলাম তাই না,
এইবার আমরা পরবর্তী একটা অঙ্ক করি। এই অঙ্ক মোটামুটি এই বিষয়গুলো একটু বুঝতে পারবো। এটা কেন দেখানো হলো? আমাদের অর্থনীতিতে সাধারণত ডিফ্লেশন থাকে না, কিন্তু যদি ডিফ্লেশন থাকে তখন কিন্তু ব্যাংক রেটের চেঞ্জটা হয়তো বা কি হইতে পারে, কম হইতে পারে। তো এই জন্য ডিফ্লেশনের বিষয়টা আপনাদের একটু দেখিয়ে দিলাম। মিস করো না। আচ্ছা, এই রিলেটেড যদি কোনো অঙ্ক আসে তাহলে তো আমরা পারবো, তাই না? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। যদি আমাদের মানে একটা ইকোনমিক কন্ডিশন দিয়ে দেওয়া হয় এবং সেখানে যদি আসলে তথ্যগুলো বের করে আমাদেরকে কি করতে হবে যে একটা ব্যাংক রেট নির্ণয় করতে হবে, তাহলে আমরা এটা করতে পারবো। এখন বিষয়টা হলো, আমরা যদি বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে একটা ব্যাংক রেট বের করতে চাই, আমরা বের করতে পারবো না? জি স্যার। তাহলে আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা ব্যাংক রেট বের করি। আর একটা অঙ্ক দিচ্ছি সবাই। সামনে হচ্ছে আমেরিকা না ভাই? আমাদের বাংলাদেশের বর্তমান ইনফ্লেশন রেট কত বলতে পারেন তো? স্যার আমরা তো সেদিন করছিলাম মনে হয় 7% না 5.6%? 1.6 ও আচ্ছা হ্যাঁ। স্যার এই যে আপনাদের লাস্ট যে অঙ্কটা বললাম, প্রথম অঙ্কটাতে আমরা যখন করছিলাম তখন পার্সেন্টেজ দেওয়া ছিল, সেকেন্ডটাতে আমার পার্সেন্টেজ বের করতে হয়েছে। সো সেখানে আমরা একটু ক্রিটিক্যাল একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি, যেটা কিনা যে আমরা ডিভাইড করে বের করলাম। প্লাস হচ্ছে স্যার আপনি যেমন বলে দিলেন যে এক্সপেক্টেড জিডিপি ইজ অলওয়েজ 100। সো এখানে এই কোশ্চেনের মধ্যে যেমন দুইটা আমরা ক্রিটিক্যাল পার্ট পাইলাম, যেটা কিনা অঙ্ক অনেক সময় অঙ্কের মধ্যে থাকা আমরা বুঝলাম না, বুঝতে পারিনি এই জিনিসটা। কিন্তু স্যার এরকম কোনো চেঞ্জেস তো থাকবে না স্যার আশা রাখি স্যার। না, আর তো চেঞ্জ না, একটাই চেঞ্জ ছিল। তাছাড়া এখানে ইকুয়েশনে তো আর কোথাও কোনো চেঞ্জ নাই, বুঝতে পারলেন? ওই যে ইয়ার মতো। ওই দুটোই, ওই দুটোই। আমরা জিডিপি যেটাকে আমরা করছিলাম না, কোশ্চেনের মারপ্যাচ বলি স্যার। ওই যে বেজে 100 ধরে করছিলাম না, ওইটার মতো হয়েছে জিনিসটা। বাহ, তো ভালো ভালো মেধা। দেখছিস কি? আচ্ছা, আমাদের বাংলাদেশের যে ওয়েবসাইট বা সেন্ট্রাল ব্যাংকের যে ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটে দেখি। এবারে এটা 5 ভাই বলে দেবো তো কম গেল স্যার এখন 5.57% তাই না? মিটার স্টেট আমি আশ্চর্য হয়ে গেলাম। শুনছিস? 50,700 টাকা করে। যে আপনাদের একটা ব্যাংক রেটের একটা লিস্ট দিয়েছিলাম, বুঝলেন আপনারা? আপনাদের সবাইকে একটা পিডিএফ আপলোড করে দিয়েছিলাম গ্রুপে, আপনারা কি পড়ছিলেন? বই নাই কিন্তু স্যার অনেকটা স্যার ফরওয়ার্ড করে দিয়েছি। পড়েন নাই? একটু পড়ে দেখবেন। শেয়ার করছি। একটা জিনিস দেখুন, সবসময় একটা নির্দিষ্ট সময় পরে এই যে মুদ্রানীতির যে বিষয়টা, আমরা কি করতেছি, মার্কেট পলিসি করছি না? Yes, sir. এটা হচ্ছে মুদ্রানীতি। দেখবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু 2022 এবং 2023 অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে গভর্নরের বক্তব্য টোটাল এই কথা না, টোটাল আমাদের যে মাইনারি পলিসি আছে এটার ডিটেলসটা প্রথম অংশে দেওয়া আছে এবং পরবর্তী অংশে ছোট করে বাংলায় এই সামারি দেওয়া আছে। সামারিতে শুধু কি পয়েন্টগুলো দেওয়া আছে, কি পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তখন কি করা হয় এইটা আপনি বুঝতে পারেন। যেমন দেখবেন যে সংবাদ সম্মেলন করে না, দেখছেন? সংবাদ সম্মেলনে সাধারণত দেখা যায় কি ওই সময় এই বিষয়গুলোই তুলে ধরে, মেজর চেঞ্জেস দ্যাট রিফ্লেক্ট দ্য হোল ইকোনমি। আপনি এটা একটু পড়ে দেখবেন, পড়ে দেখলে মোটামুটি সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে কোন কোন বিষয়গুলো তুলে ধরা আছে। আচ্ছা, আমরা খাতাগুলো একটু বের করি, আমরা জাস্ট কোন একটা জিনিস লিখবো। নেক্সট ক্লাস হচ্ছে কি, শনিবারে আমাদের প্রেজেন্টেশন, তাই না? Yes, sir. কালকে দিন পরে নিয়ে এই সময় মানে ভালো দিয়ে শান্ত, ঠিক আছে? শান্ত আছে। আচ্ছা, বলেন তো মনিটারি পলিসি প্রিন্সিপালস কয়টা টোটাল? স্যার ওই যে 19টা, ভাই ও সরি 19টা প্রিন্সিপাল কে বলি? 19টা তো টুলস। ও টুল স্যার, এই যে
কেস লাগাই দিছে পিছন করে না এই কয়টা প্রিন্সিপাল কয়টা বলতে পারেন কেউ মানিটারি পলিসির টোটাল প্রিন্সিপাল কয়টা 4টা কাছাকাছি গেছে স্যার 6টা চাকলে দিয়ে রাখতেছি স্যার। দুইবার পিছনে দুইবার পিছনে মনীষা 16 স্যার ওই দিন তো বুঝতে দেখছি একটু আজ ধরে গেছি এই যে এমসিকিউ পরীক্ষায় ঠিকই তো 19 দিতে হবে লাগে আচ্ছা দেখেন তো বোর্ড দেখা যায় বড় করবো দেখা যায় স্যার গাইস সানগ্লাস করে দাও আচ্ছা এই প্রিন্সিপাল যেটা লেখেন এটা বড় করবো। এখান থেকে যতটুকু আমি দেখিয়ে দিই ততটুকু লিখবেন এটা প্রথমে দেখো এটা হচ্ছে কোশ্চেন্স প্রিন্সিপালস ফর দ্য কনডাক্ট অফ মাইটারি পলিসি স্যার এটা মাইডের ফিল্ড পাবো না মাইটারি পলিসি বলতে ওই যে শীট ওয়েবসাইটে তো পাবেন আমি তো ওয়েবসাইট থেকে দেখাচ্ছি তবে যে শীট আছে সেটা নাই এই কারণে আমি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি এই প্রিন্সিপাল টোটাল 3টাই বুঝতে পারছেন আর টুলস হচ্ছে 19টা তারপর স্যার কমপ্লিট জি স্যার ওকে তারপরের লাইনটা আমরা দেখি এইটুকু লিখবেন যে 3 key principles of good monetary policy is written below এখানে নাই পরটুকু হচ্ছে is written below 3 key principles ও আচ্ছা আর বাই লেখা শেষ জি স্যার জি স্যার Complete? ইয়েস স্যার আচ্ছা দেখুন নিচে ফার্স্ট প্রিন্সিপাল লেখা আছে অন প্রিন্সিপাল এক নম্বর প্রিন্সিপাল হচ্ছে এটা মানিটারি পলিসি শুড বি ওয়েল আন্ডারস্টুড এন্ড সিস্টেমেটিক এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে বুঝতে পারছেন আমাদের ক্লাস আর একটা ক্লাস লাগবে আমরা নেক্সট ক্লাসে শেষ করে দেবো নেক্সট ক্লাস তো শনিবার প্রেজেন্টেশন এটা হয়তো বা সময়টা সম্ভব হবে না আর অন্য যে বৃহস্পতিবার আছে বৃহস্পতিবার শেষ করে দেবো আপনারা রুটিন পেয়েছেন সবাই জি স্যার রুটিন তো স্যার আরো 1.5 মাস আগে দিয়ে দিয়েছে আচ্ছা আমাদের এই মানিটারি পলিসির উপরে একটা ক্লাস টেস্ট হবে নেক্সট বৃহস্পতিবার ঠিক আছে পারবেন তো সবাই ইনশাআল্লাহ স্যার ম্যাথ থাকবে স্যার স্যার শুধু ম্যাথ দিয়ে সমস্যা কি স্যার শুধু ম্যাথ এমসিকিউ এই বেড়া এমসিকিউ দুই বেড়া বুঝছি তাছাড়া শনিবারে কত তারিখ হয় দেখেন তো 3 তারিখ এই আজকে হচ্ছে কত তারিখ আজকে 1 তারিখ। নেক্সট শনিবার নেক্সট শনিবার স্যার 10 তারিখের 7 দিন 10 তারিখ 15 তারিখ থেকে পরীক্ষা না ইয়েস স্যার 15 তারিখ থেকে পরীক্ষা হলে 10 তারিখ থেকে ঘুরে চলে যাবে 3 তারিখ থেকে 10 তারিখ স্যার পরীক্ষা তো বৃহস্পতিবার থেকে 15 তারিখ আচ্ছা তাহলে নেক্সট শনিবার আসতেছে কত 10 তারিখ জি স্যার 10 তারিখে থাকবেন জি স্যার ইয়েস স্যার সমস্যা আচ্ছা আচ্ছা তাহলে আপনি পরে এসে আলাদা পরীক্ষা দিবেন তাহলে ওই আপনার নেক্সট বৃহস্পতিবারই রাখেন নেক্সট বৃহস্পতিবার কত তারিখ 7 তারিখ 7 তারিখ 7 তারিখে ক্লাস টেস্ট মাইন্ডের পলিসির উপরে বা আপনাদের অন্য কোনো কি অন্য কোনোটা হলে ভালো হতো স্যার এটাই ঠিক আছে এইটাই স্যার এটাই পারবেন না স্যার ফাইনালে যে সাবজেক্ট থেকে যে চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসবে ওই চ্যাপ্টারটা দেন 8 তারিখ পর 8 তারিখ বৃহস্পতিবার এখানে জাস্ট আচ্ছা হইছে জি স্যার ক্লাসের সময় শেষ আচ্ছা সেকেন্ড প্রিন্সিপালটা একটু লিখি The Central Bank Improvement Policy.
কি গোল পর্যন্ত? এই পুরোটাই স্যার আচ্ছা দুইটা তো প্লাস মাইনাস সিচুয়েশন। আপনারা আছেন কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 শেষ। মাস্টার্স কমপ্লিট। আপনারা ডিটেলস পড়ার জন্য ওয়েবসাইটে একটু যাবেন, দেখবেন ওখানে সব কিছু আছে, ওখানে বর্ণনাগুলো দেওয়া আছে, আপনারা একটু ওখান থেকে দেখে নেবেন। ওয়েবসাইটের নাম কি? ওই উপরে সমান করবে ফেডারেল রিজার্ভ সিস্টেম। স্যার শেষ এটা হচ্ছে মার্কিন সেন্ট্রাল ব্যাংক, বুঝতে পারছেন? আমেরিকান সেন্ট্রাল ব্যাংক। কমপ্লিট। ইয়েস স্যার আমরা যাবো পয়েন্টটাই। ইয়েস স্যার বাকি আর লেখা নেই আচ্ছা, আপনি কি আস্তে আস্তে লিখতেছেন? আচ্ছা, যারা প্রেজেন্টেশনের গ্রুপে আছেন তারা যারা যে স্লাইড বানিয়েছেন হোয়াটসঅ্যাপে আমাকে স্লাইডগুলো পাঠান। ওকে স্যার, ঠিক আছে? আমি দেখি স্লাইডে যদি কারো কোনো অ্যাডিশন থাকে, ডিডাকশন থাকে, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? স্লাইড তো নিজেদের মতো বানিয়ে ফেলছেন, তো ওখানে আসলে কি কি দরকার, কোন কন্টেন্ট অনুপাতে কোনটা দরকার সেটা আমি ওখানে বলে দেবো, ঠিক আছে? যারা যারা স্লাইড তৈরি করে ফেলেছেন তারা স্লাইডগুলো হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিন। আজকে পাঠিয়ে দিন, কারণ শনিবার তো প্রেজেন্টেশন। আজকে কি বার? বৃহস্পতিবার, আমাদের তো কারেকশন করা লাগবে। আজকে পাঠিয়ে দিন, কোথায় কি কারেকশন আছে ওটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সবাইকে বলে দেবো। তিন নাম্বার হচ্ছে এইটা। এই লেখা শেষ?
কমপ্লিট আর ছবি তুলে দিন স্যার। স্যার এটা মাইন্ডের ফুল হিস্ট্রি বিতরণ হয় ওয়েবসাইটে। দেখুন সর্বপ্রথম যখন আসলে মানিটারি পলিসি ব্যাংক রেট মানিটারি পলিসির সাথে সবসময় ইনফ্লেশন রিলেটেড, বুঝতে পারছেন? আর ইনফ্লেশনটার সাথে ফরেন এক্সচেঞ্জ রিলেটেড। ফরেন এক্সচেঞ্জ মানে তো বোঝেন বৈদেশিক বিনিময়, সুতরাং এইসব সব কিছু ডিপেন্ড করতেছে অবস্থার পরিপ্রেক্ষিতে। হয়েছে না স্যার, যে কি তোর খাতা থেকে বেস্ট ছিল। বুঝে আসছে বেস্ট পেজ অর্ধেক মাঝখান থেকে ছিল। Yes, sir. কমপ্লিট। সবার উপরে রোল লেখো। এক্স রিয়েল দাও, এক্স রিয়েল দিয়ে রোল লেখো। কমপ্লিট সবার? জি স্যার। বুঝতে? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি মানিটারি পলিসির আলোচনা। আর ইন্ট্রোডাকশন যেমন কোনো আলোচনা নাই। স্যার সাজেশন কবে দিও? সাজেশন পরীক্ষা দিয়ে পাবো। স্যার, করে দিচ্ছি।